সুপ্রিয়াদির সাথে আপনার অনেকটা সময় কেটেছে অভিনয়ের সূত্রে। অনেকটা সময় কেটেছে। সুপ্রিয়াদি খুব ভালোবাসতেন। একটা বড় সিন ছিল ওখানে। লেখালেখির ব্যাপারটা না আমার ছোটবেলা থেকেই আছে, একটু লেখালেখির ব্যাপার। তো একটা সিন ছিল যেখানে এই যে এই কাপটা নিয়ে ঢোকার সিনটাই কত বড় সিন। তো সুপ্রিয়াদি কাঁদতে কাঁদতে বেরিয়ে যেত, আমি তখন ঢুকতাম, ঢুকে রমেনদাকে বলতাম যে কী দা যেন আপনি দিদিকে এখান থেকে নিয়ে যান, দিদি আমাদের মানুষ করতে গিয়ে নিজের জীবনটাকে একদম শেষ করে ফেলেছে, আপনি নিয়ে চলে যান দিদিকে। এই কথাটা বলতে গিয়ে বেশ এতটা ডায়লগ আমি নিজে লিখে ফেলেছি, নিজে লিখে ফেলে আর স্টেজ রিহার্সালেও বলিনি। তারপরে যখন যেদিনকে শো, সেদিনকে গিয়ে রমেনদাকে বলছি, আর পরিচালক হিসেবে কে যেন থাকতেন, তাকে গিয়ে বলছি যে এরকম অজিত গাঙ্গুলি, তাকে গিয়ে বলছি এরকম যে আমি না এই ডায়লগটা বলবো, যে ডায়লগটা তো ভীষণ সুন্দর, কিন্তু দিদি তো অ্যালাউ করবে না, কারণ দিদি তো এই সিনটা ঝাড় খেয়ে যাবে তাহলে। যে বলবেন না বলবেন না, আমি করব আমি করব, এই ডায়লগটা বলবো। আর তখন না এইসব জিনিসগুলো ছিল, মানে সঙ্গে সঙ্গে একটা পাশে দল পেয়ে যেতাম আর কি, যে ঠিক আছে দেখা যাক আজকের দিনটা কী হয়। এই করতে করতে ওই সিনটা দারুণ ছিল, সে আমি বলতে বলতে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়তাম, আর দর্শকদের ভেতর থেকে খুব হাততালি উঠতো। বেরিয়ে যায় 4টে 5টা শো হয়ে গেছে। এবার কারণ সুপ্রিয়াদি তো হুড় করে বেরিয়ে চলে যেত, এইবার সেদিন না গিয়ে না দাঁড়িয়ে গেছে উইংসের ধারে। আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি কাপড়টা তো দাঁড়িয়ে আছে, সাদা কাপড়টা। আমি তখন কিন্তু আমি তো ছাড়বো না, আমি এইসব বলে টলে দিয়ে তারপরে যখন সুপ্রাদি বলছে তুই এটা পেলি কোত্থেকে ডায়লগগুলো, ও দিদি কিছু মনে করো না, আমি এটা লিখেছি। আমি কি ভালো লিখেছিস তনিমা, তাহলে না আমি এই সিনটাতে আমি আর আমার কথাগুলো বলবো না, তাহলে তোর এই ডায়লগটা না আমাকেই তখন দেখবে লোকে, আমি তাহলে তার আগেই বেরিয়ে যাই। অভি ও ও- ও অভিজিৎ নাম ছিল রমেনদার আর কি, যে অভি তুমি এসেছো বসো, আমি আসছি বলে সুপ্রিয়াদি বেরিয়ে যাবে। সুপ্রিয়াদির এতখানি ডায়লগ কিন্তু বাদ দিয়ে দিল, দিয়ে আমাকে দিয়ে তখন আমি এই কথাগুলো বলছি। আলাম বাবা ছেড়ে দিল আমাকে এতগুলো কথা, খুব ভালো। আচ্ছা, তারপরে আমাকে বলেছিল, আমাকে তখন নিয়ে না এরা রেখেছিল হচ্ছে সুপ্রিয়াদি সাবস্টিটিউট, যে কোনো দিন যদি না আসে তাহলে আমি করবো ওই বড় বোনের পার্টটা। ঠিক আছে, তখন সুপ্রিয়াদি আমাকে একদিন ডেকে বলে, শোন আমরা না কোনোদিনও কেউ অভিনয় ছাড়ি না জানিস, আমাদের দর্শক নেয় না যখন, তখন আমরা অভিনয় থেকে সরে যাই। তো আমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে সব কথা শুনতাম, আর আমাকে আমার সুপ্রিয়াদিকে ভীষণ ভালো লাগতো এমনিতেই। তো কি সুন্দরী না? হ্যাঁ, মানে সুন্দর বলতে যা বোঝায় একদম তাই। সেই মরাল গ্রীবা, চোখ এত বড় বড়, নাক পাক সব কিছু। অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু আমার কাছে ভীষণ সুন্দর লাগতো। তো সুপ্রিয়াদি বললেন যে এরকম এরা তোকে একটা আমি রিকোয়েস্ট করছি, তুই না আমি না এলে পাঠটা করিস না। তখন আমি বললাম দিদি ওরা যে লিখিয়ে নিয়েছে আমাকে দিয়ে, তখন বলছে তুই দেখ আমি আসবো, কিন্তু যদি না আসি তো, কারণ তোর তো এখন কম বয়স, দেখতে সুন্দর, আর কম টাকাতে কাজ করছিস, আমার তো বয়স হয়ে আসছে, টাকাটা বেশি পাচ্ছে, তুই অভিনয় ভালো করিস, তাহলে ওরা সুযোগ বুঝে কিন্তু আমাকে ঠিক বসিয়ে দিয়ে তোকে তুলে নেবে। তো আমিও তো আমার পার্টটা নিয়ে খুশি ছিলাম। উম, আমাদের পার্টটা একটু দেরিতে শুরু হতো, আমি নাচতে নাচতে বাড়ি থেকে আসছি, হলে ঢুকছি, ঢুকতে গিয়ে দেখি একটা বোর্ড টাঙানো, সুপ্রিয়া দেবীর অনুপস্থিতিতে আজকে চরিত্রটা অভিনয় করবে তনিমা সেন, আপনারা আজকের টিকিটে আবার দেখতে পাবেন সুপ্রিয়া দেবী থাকাকালীন। আমি ওই দেখি আমি ইরে, তাড়াতাড়ি ভেতরে চলে গেছি, মা আমি, সবাই বলছে তুই দেরি করে, এই জন্য বলি তাড়াতাড়ি আসতে, দেরি করে আসো রোজ রোজ আনতেন। আচ্ছা না না আমি করবো, করছি করছি, কোনো কী স্পর্ধা আমার, আমি নেমে গেছি সুপ্রিয়াদির চরিত্রে, বোকা হলে যা হয় আর কি, সুপ্রিয়াদির চরিত্রে নেমে গেছি। হল কিন্তু হাউসফুল, যেহেতু বলা হয়েছে যে টিকিটটা ফেলবেন না, এই টিকিটে আপনারা আরেকবার দেখতে পাবেন, সেই জন্য কেউ ফিরে যায়নি, সবাই বসে আছে। তারপরে আমি তো করছি, তখন আমার বছর 25-26 বয়স, আর সেই সুপ্রিয়াদির ওই পাঠটা আমি করছি, তখন আস্তে করে বয়স্ক হয়ে গেলাম, চশমাটা পরা, গলাটা একটু ধরা, এই করা, দারুণ পাঠ, কিছু একটা ভর করে আমাকে, এরকম ধরনের জায়গা এলে না কিছু একটা ভর করে। করার পর তারপরে যিনি ম্যানেজার ছিলেন, শেষ হওয়ার পর পর্দা তুলে আমাকে নিয়ে এসে সবার সঙ্গে আলাপ করে দিয়ে, আজকে নতুন মেয়েটি করলো, আপনাদের কীরকম লেগেছে জানি না, কিন্তু আপনারা ইয়ে পাবেন, সুপ্রিয়া দেবীর এটা দেখতে পাবেন। হ্যাঁ, একটা লোক গটগট করে এগিয়ে এলো সামনে, এখনও বললে আমার গায়ে কাটা দেয়, গটগট করে এগিয়ে এলো, টিকিটটা তুলে
এরমভাবে ছিঁড়ল, ছিঁড়ে বললো এই টিকিটটা হচ্ছে আজকের টিকিট, এই ছিঁড়ে ফেললাম আমি। আমি একদম মানে পরিপূর্ণ হয়ে গেছি। আমার যদি সুপ্রিয়া দেবীটা দেখতে হয় আমি আবার টিকিট কেটে দেখব, আমার কোনো দরকার নেই। এই বলতে না বলতে সারা হল একদম হই হই করে আমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ এই হয়েছে। তখন একদম আমি একদম ইয়ে হয়ে গেছি আর কি। ঠিক তাই হলো। এবার এটা বৃহস্পতিবার ছিল, শনিবার দিন তো সুপ্রিয়া দিয়ে এসছে। আমি ঢুকে ভয় ভয় ঢুকছি যে এই রে বকবেন নাকি? বকবে কী করবে। আমি হচ্ছে যে দিদি, হ্যাঁ রে তনিমা শোন, হ্যাঁ তো আমার তো লোক দেখতে এসেছিল সেদিন, খবরটা দিতে এসেছিল, তখন তো মোবাইল নেই যে আজকে উনি আসবেন না। নাতিদের ইয়ে হয়েছিল দার্জিলিংয়ে, তখন ওই গোর্খাল্যান্ড ফোরখাল্যান্ড নিয়ে গন্ডগোল হচ্ছিল, ওখানে দিদি আটকে গেছিল। আমি শুনলাম তুই নাকি ভীষণ ভালো অভিনয় করেছিস রে, ও গিয়েও আমায় বললো, হীরাও বলছে, সবাই। তুই তাহলে তো আমি নিশ্চিন্ত হয়ে গেলাম বল, যে তাহলে আমি একটুখানি অন্য কাজ করতে পারবো, তুই তাহলে করবি। হ্যাঁ দিদি তুমি যে আমাকে বারণ করেছিলে, ওদের বাদ দে, তুই তোর জায়গাটা তুই করে নে, খুব ভালো করেছিস বেশ। ব্যাস এইরকমভাবে জায়গা ছাড়া কে ছাড়ে জায়গা। এরপর বোধহয় ওটা বছর বছর দুয়েক চলেছিল, তখন সুপ্রিয়া দি ছেড়ে দিয়েছে অলরেডি, আমিই সুপ্রিয়া দির পাঠটা করতাম।